একটি লোক অফিসের কাছে গ্রামে এসেছে। লোকটি শহুরে হওয়াতে সে গ্রাম এর আগে কখনোই দেখেনি। স্বাভাবিকভাবেই গ্রামের পরিবেশ তাকে খুব আকৃষ্ট করে। একদিন সন্ধ্যায় ঘুরতে ঘুরতে সে কুয়োর মধ্যে একটি মৃতদেহ দেখতে পায় এবং সে কথা তৎক্ষণাৎ পুলিশকে জানাতেই পুলিশ তাকেই সন্দেহ করতে শুরু করে। এই সম্পূর্ণ গল্পটা কি তার বানানো, নাকি সে একজন খুনি? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম কুয়ো পচা মৃতদেহ। গল্পটি লিখেছেন অমিত মুখোপাধ্যায়। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। গত রোববার প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে বীরভদ্র চৌধুরী আবার ওর বাড়িতে আমাকে আমন্ত্রণ জানালেন। আগেও বেশ কয়েকবার উনি আমাকে তার বাড়িতে ডেকেছেন, আমি পরে আসবো বলে এড়িয়ে গেছি। সত্যিই সুন্দর আর সাজানো বাড়ি। তা ওকে সেটা বলতেই প্রশ্ন করলেন, বাড়িটা তো ভালো লেগেছে বললেন, তাই বাড়ির নামটা আপনার কেমন লাগলো? প্রশ্নটাতে একটু আশ্চর্য হলেও বলি, কেন, ভালোই তো, তবে নামটায় যেন একটু দক্ষিণী ছাপ রয়েছে বলে মনে হয়। মনে হচ্ছে আপনার বাড়ির নামকরণের পেছনে একটা গল্প রয়েছে, তাই না? ঠিক ধরেছে, তবে গল্প নয়, সত্যি ঘটনা। অবিশ্বাস আর ঠাট্টা তামাশার শিকার হতে হবে বলে এতদিন তা আমি কাউকেই বলিনি। একদিন আপনার সঙ্গে মিশে বুঝেছি যে আপনি অন্যদের মতো নন, তাই ঘটনাটা আপনাকে শোনাবো। তবে তা বলতে সময় লাগবে, তাই আজ দুপুরে চলে আসুন না। দুপুরে আসবো কথা দিয়ে বাড়ির দিকে রওনা হই। বীরভদ্র চৌধুরীর সঙ্গে আমার আলাপ মাত্র 1.5 মাসের। এখানে উঠে আসবার পর প্রাতঃভ্রমণের সময় প্রতিদিনই ভদ্রলোককে রাস্তায় দেখতাম। শুরু থেকেই ওর কটা জিনিস আমার নজরে পড়ে। প্রথমটি হলো ভদ্রলোকের বাঘা নামের বৃদ্ধ একটি অ্যালসেশিয়ান কুকুর। কুকুরটার নামই শুধু খাঁটি বাংলা নয়, কুকুরটার সঙ্গে ওর কথোপকথনও চলে বাংলা ভাষায়। মহারাষ্ট্রের এক শহরতলিতে প্রাতঃভ্রমণে বেরিয়ে বাংলা ভাষা শুনলে যে কারো বাঙালিরই দৃষ্টি আকর্ষণ করবে। এবং দ্বিতীয়টি হলো ভদ্রলোকের হাতের ছড়ি। সেটা যে ওই কুকুরকে সামলানোর জন্য নয় তা দেখলেই বোঝা যায়। ছড়িটা কাঠের, নানা রকমের বাহারি কাজ করা। এ ধরনের ছড়ি সাধারণত নজরে পড়ে না। আমার ধারণা সেটা খুবই পুরনো, অ্যান্টিক জাতীয় কিছু। তৃতীয়টি আমার কাছে একটু হাস্যকর লাগলেও তা নিঃসন্দেহে নজরে পড়বার মতো। সেটা হলো ওর বাড়ির নেপালি দারোয়ান। আসতে যেতে ওকে প্রকাণ্ড একটা সেলাম ঠোকে। ভদ্রলোক আমার দৃষ্টি আকর্ষণ করলেও নিজের অমিশুক স্বভাবের জন্য আমি ওর সঙ্গে তেমন করে আলাপ জমিয়ে উঠতে পারিনি। একদিন সকালে পার্কের মধ্যে একটি বেঞ্চিতে বসেছিলাম। ভদ্রলোক নিজে থেকেই আমার সঙ্গে আলাপ করলেন। সম্ভবত আমাদের দুজনেরই পরস্পরকে বেশ ভালো লেগে গিয়েছিল, তাই তারপর থেকেই আমরা একসঙ্গে প্রাতঃভ্রমণে বেরোতে শুরু করলাম। সেদিন থেকেই বীরভদ্রের সঙ্গে আমার সকালটা কাটে। প্রতিদিনই আমাদের নানা রকম গল্পগুজব হয় বটে, তবে ওর বাড়ির সম্বন্ধে কোনো কথা এর আগে উনি আমাকে কখনো বলেননি। সে যাই হোক, ঠিক দুপুরবেলায় বীরভদ্রের বাড়িতে পৌঁছে গেলাম। ওর নিজস্ব বসবার ঘরের মুখোমুখি দুটো চেয়ারে বসবার পর বীরভদ্র শুরু করলেন, আজ থেকে 12 বছর আগেকার কথা। আমার চাকুরি জীবনের সেই সময় একটা অদ্ভুত জিনিস বেচতে হতো আমাকে, শ্মশানের ইলেকট্রিক চুল্লি। এই চুল্লি বেচতে দেশের একরোশ থেকে ওক্রোশ অবধি ছুটে বেড়াতাম আমি। দৌড়াদৌড়ি থাকলেও কাজটা আমার ভালোই লাগতো। সেবার কেরলের একটা ছোট্ট শহর থিরুভাল্লা থেকে একটা চুল্লির অর্ডার পেয়েছিলাম। চুল্লির দামের কিছুটা অংশ যদিও অগ্রিম পাওয়া গিয়েছে, কিন্তু তার সিংহভাগটাই বাকি। চুল্লিটা থিরুভাল্লার শ্মশানে বসিয়ে দিয়ে একটি সপ্তাহ করে শহর কর্তৃপক্ষকে চুল্লির কার্যকুশলতার প্রমাণ দিয়ে তবেই বকেয়া টাকাটা পাওয়া যাবে। তাই চুল্লির বানানো শেষ হতেই সেটা নিয়ে থিরুভাল্লা রওনা হয়ে গেলাম। সেখানে পৌঁছে দেখি শহর মিউনিসিপ্যালিটির আসন্ন নির্বাচনের জন্য শহরের অবস্থা থমথমে হয়ে রয়েছে। ভেবেছিলাম চুল্লিটা চালু করে দিয়ে চটপট ফিরে আসতে পারবো, কিন্তু প্রথম দিনেই বুঝতে পারলাম যে কাজটা সোজা হবে না। নির্বাচনের কাজে শুধু নেতারা নন, মিউনিসিপ্যালিটির কর্তারাও একেবারে সাংঘাতিক ব্যস্ত। প্রথম দিনটায় কোনো কাজই হলো না।
থিরুভাল্লা মিউনিসিপ্যালিটির কমিশনার অতি সজ্জন ব্যক্তি। দ্বিতীয় দিনে তার মধ্যস্থতায় শ্মশান বিভাগের কর্তারা একটু তৎপর হয়ে তাঁদের নতুন শ্মশানে চুল্লিটা বসাবার ব্যবস্থা করে দিলেন। শ্মশানটা নতুন তৈরি হচ্ছে, সেখানে তখনও শবদাহ হয় না। সেজন্য একদিক থেকে কাজের সুবিধা হলেও নানান জিনিসের অভাব আর যাতায়াতের অসুবিধার জন্য শুধু চুল্লি বসাতেই পুরো দিনটা চলে গেল। ইলেকট্রিক্যাল কানেকশন দিতে আরও একদিন, চুল্লি বসাতেই 4টে দিন কেটে গেল। এবার একটা সব ঠিকঠাকভাবে দাহ করে মিউনিসিপ্যালিটির কর্তাদের দেখিয়ে দিতে পারলে আমাদের কাজ শেষ। কিন্তু সেটা করতে কদিন লাগবে তা কে জানে। দাহ করবার জন্য একটা বেওয়ারিশ লাশ দরকার পড়বে। মিউনিসিপ্যালিটির কর্তাদের সহায়তা ছাড়া তা জোগাড় করা সম্ভব নয়। এমনিতেই তাদের সহযোগিতা পাওয়া বিশাল মুশকিল, তার উপর নির্বাচনের জন্য এখন তাদের দর্শনই মেলা ভার। আরও 2টো দিন কেটে গেল, কিন্তু লাশ জোগাড় হলো না। এই 1 সপ্তাহে রাজনৈতিক পরিদ্বন্দ্বিতা প্রায় লড়াইয়েরই পর্যায়ে নামায় আমাদের কাজটা আরও মুশকিল হয়ে উঠেছে। ইতিমধ্যে এমন একটা খবর কানে এলো যে আমরা দুশ্চিন্তায় পড়ে গেলাম। চুল্লি বসানোর ব্যাপারটা নিয়ে বিপক্ষের রাজনৈতিক নেতারা নাকি একটা গোলমাল পাকাবার তালে রয়েছেন। প্রচার চালানো হচ্ছে যে এখনকার মিউনিসিপ্যালিটির নেতারা অনেক টাকা কড়ি নিয়ে অনৈতিকভাবে এই কাজটা আমাদের পাইয়ে দিয়েছেন। কথাটা সম্পূর্ণ মিথ্যে। ঠাড়ে ঠুড়ে যাওয়া সত্ত্বেও আমরা কেউই ঘুষ দিইনি বলে মিউনিসিপ্যালিটির কিছু লোক আমাদের ওপর অখুশি ছিল। এই অপপ্রচারের পিছনে যে তারাই রয়েছেন তা আর বুঝতে বাকি থাকে না। কিন্তু বুঝলেই বা কি করবার আছে? এই ডামাডোলের মধ্যে এই অপপ্রচারের বিরুদ্ধে কিছু বলতে যাওয়া ভস্যে ঘি ঢালার সমান। কমিশনার সাহেবের পরামর্শ নিতে ওর অফিসে হাজির হয়েছিলাম। চুল্লি বসানোর ব্যাপারটা নিয়ে রাজনৈতিক অপপ্রচারটা ওর কানেও পৌঁছেছে। উনি বললেন সেই নিয়ে আমাদের দুশ্চিন্তার প্রয়োজন নেই। একটা সপ্তাহ করে চুল্লিটা কার্যকর হয়েছে দেখতে পারলেই তিনি আমাদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। তবে সপ্তাহের জন্য প্রয়োজনীয় বেওয়ারিশে লাশ জোগাড় করা যে এখন সহজ হবে না সে কথাও তিনি বললেন। শুধু মিউনিসিপ্যালিটির ভরসায় না থেকে বেওয়ারিশ লাশ জোগাড়ের প্রচেষ্টায় আমাদেরও একটু তৎপর হতে বললেন উনি। জানা গেল যে এখানকার সরকারি হাসপাতালের ডিন ও মর্গের অধিকারী ডাক্তার দুজনেই অতি সজ্জন ব্যক্তি ও কমিশনার সাহেবের বিশেষ পরিচিত। বেওয়ারিশ লাশ জোগাড় করবার জন্য এদের দুজনের সঙ্গে উনি আমাদের সরাসরি আলোচনা করে দেখতে বললেন। ওদের সঙ্গে কথা বলে যা জানা গেল তাতে আমরা আরও মুষড়ে পড়লাম। প্রথম 2টো বেওয়ারিশ লাশ জেলার মেডিকেল কলেজে পাঠানোর জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে সেই দিন ওদের কাছে নির্দেশ এসেছে। এ নির্দেশ অনুসারে আমাদের লাশ পেতে 3-4 সপ্তাহ লাগাও অসম্ভব নয়। ঘটনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা বলা মুশকিল হলেও আমরা অসহায়। তবে একটা আশার কথা যে মেডিকেল কলেজের কাজের জন্য লাশের অবস্থা অপেক্ষাকৃত ভালো হওয়াটা জরুরি, আর আমাদের সে প্রয়োজন নেই। তাই যেমন তেমন লাশ হলেও তা আমাদের দিতে ওদের কোনো অসুবিধা নেই। তবে তার জন্য সেভাবে আমাদের একটা আবেদন থাকা দরকার। আবেদনটা সঙ্গে সঙ্গে লিখে দিলাম। ওরা যথাসম্ভব সাহায্য করবে এই আশ্বাস দিলেও আমরা তেমন আশ্বস্ত হতে পারিনি। কাজ চালানোর জন্য শুধু একজন ইলেকট্রিশিয়ানকে সঙ্গে রেখে বাকি কোম্পানির সকলকে পরদিনই ফেরত পাঠানোর ব্যবস্থা করলাম। আমাদের দুজনেরও আর 4-5 দিনের বেশি এখানে থাকা সম্ভব হবে না। এর মধ্যে লাশ জোগাড় না হলে কাজ অসম্পূর্ণ রেখেই আমাদের ফিরে যেতে হবে। তারপরে কবে লাশ জোগাড় হবে আর কখনই বা চুল্লির কার্যকুশলতার প্রমাণ দেখিয়ে টাকা পয়সা উসুল করতে পারবো তা ভগবানই জানে। নির্বাচনের পর মিউনিসিপ্যালিটির নতুন নগর সেবকদেরই বা কিরকম মনোভাব হবে তা কে জানে। পরদিনও আমাদের উৎসাহিত হওয়ার মতো কিছু ঘটেনি। একঘেয়েমি কাটাতে বিকেলবেলা তাই একটু বেরিয়ে পড়লাম। বার কয়েক এখানে এলেও শহরটা ঘুরে দেখবার কখনো সুযোগ হয়নি সেভাবে। ভাবলাম পায়ে হেঁটে আশপাশটা একটু ঘুরে আসা যাক। হাঁটাও হবে, আবার তার সঙ্গে শহরটাও একটু দেখা হয়ে যাবে। শহরের যে দিকটাই লোকবসতি কম সেদিকেই হাঁটা শুরু করে দিলাম।
ঘণ্টাখানেক হাঁটবার পর খেয়াল হলো যে গত 15 মিনিটে একটা বাড়ি নজরে পড়েনি আমাদের। এদিকটায় চারিদিকেই শুধু গাছপালা আর ঝোপঝাড়। পিছনে চেয়ে দেখি বেশ খানিকটা দূরে কয়েকটা বাড়িঘর ইতিউতি ছড়ানো। সন্ধ্যা নেমে এসেছে। ঘরে ফিরতে থাকা পাখিদের কলকাকলিতে চারিদিক ভরে গিয়েছে। পাখিদের ঘরে ফেরা দেখতে আর তাদের ডাক শুনতে এতই বিভোর হয়ে গিয়েছিলাম যে সন্ধ্যেটা কখন গাঢ় হয়ে গিয়েছে তা খেয়াল করিনি। খেয়াল হতে ঘড়িতে দেখি 7:30 বাজে। চটপট হোটেলের পথে পা বাড়ায়। বড় জোর 6-7 কদম চলেছি, এমন সময় পিছন থেকে কি যেন ডাকলো। যারা শুনো না বাবুজি। ফিরে দেখি একটা ঝোপের পাশে দাঁড়িয়ে একজন লোক আমায় হাত নেড়ে ডাকছে। লোকটার পরনে একটা ময়লা গোছের ধুতি। গায়ে কি আছে তা বোঝার উপায় নেই, কারণ তার মাথা থেকে হাঁটু অবধি একটা কালো কম্বলে ঢাকা। শীতকাল হলেও ঠান্ডা তো এখানে নেই বললেই হয়, তাই কম্বল জড়ানোটা একটু বেখাপ্পা ঠিক ছিল। আর তাছাড়া ভাঙা ভাঙা হলেও লোকটাকে হিন্দিতে কথা বলতে শুনে একটু অবাকও হয়েছিলাম, কারণ হিন্দি ভাষাটা এখানে খুব কম লোকই বলতে পারে। সে কারণেই হয়তো লোকটির প্রতি একটু কৌতূহল জেগে উঠেছিল। তাহলেও নিজের গলাটা নিজেরই যেন একটু রাড়ও শোনালো। বললাম, কি ব্যাপার ভাই? লোকটির গলায় অনুনয়ের সুর। নিজের দৃঢ়তায় নিজেই একটু লজ্জিত হয়েছিলাম। লোকটির অনুনয় সেই জন্যে কোনো মতেই অগ্রাহ্য করতে পারলাম না। 2 পা এগিয়ে বললাম, কি ব্যাপার? যারা শুনো না বাবুজি, খুব জরুরি বাত করনা হ্যায়। এর উত্তর সে সবই ভাঙা ভাঙা হিন্দিতে দিয়েছিল। আমি অবশ্য তার বাংলা তর্জমা করেই বলবো। এদিকে একটু এসো না বাবুজি, তোমার সমস্যার কথা আমার জানা আছে। একজন সাধারণ মানুষ হলেও আমি হয়তো তোমাদের মুশকিল আসান করতে পারবো। লোকটার কথা শুনে অবাক হয়েছিলাম তা বলাই বাহুল্য। আমার সমস্যার কথা তো এর জানবার কথা নয়, কিন্তু কে জানে, সত্যি যদি কোনো উপকার করতে পারে। কথায় বলে, ডুবতে বসলে লোকে খড়কুটো আঁকড়ে ধরতে চায়। তাই ভেবে আরও 2 পা এগিয়ে জিজ্ঞাসা করি, বলো তো আমার সমস্যাটাই বা কি, আর কিভাবেই বা তুমি তার সমাধান করতে পারো? তোমরা নতুন শ্মশানে চুল্লি বসাতে এসছো। চুল্লি বসানো হয়ে গেলেও সেটা চালু না করে দিলে তোমাদের কাজ শেষ হচ্ছে না। আর এই সুযোগে ভোটের ব্যস্ততা দেখিয়ে ও আরো নানা রকম ভাবে তোমাদের নাকাল করবার চেষ্টা করছে। এসবের পিছনে যে কে আছে তা তোমাদের জানা নেই। সবই হচ্ছে চেয়ারিয়ানের ইশারায়। সবাই জানে, কিন্তু ভয়ে সকলের মুখ বন্ধ। মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা অনেকে ওর হাতের মুঠোয়। ছাড়া সব রাজনৈতিক দলে ওর লোক আছে। 6 মাস আগে যখন তোমাদের চুল্লি বসানো কাজটা দেওয়া হয়, তখন মাসখানেক চেয়ারিয়ান শহরে ছিল না। চুল্লি বানানোর জন্য কোনো কোম্পানির হয়ে সুপারিশও করেন চেয়ারিয়ান। চুল্লিটা তাই তোমরা সহজেই পেয়ে গেলে। ইতিমধ্যে এই কাজটা পাইয়ে দেওয়ার জন্য চেয়ারিয়ান আরও একটা কোম্পানি থেকে পয়সা নেয়। ভেবেছিল ফিরে এসে সব ব্যবস্থা করবে, কিন্তু ফিরে এসে যখন শুনলো যে কাজটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তখন ও রেগে কাই হয়ে গেল। আর শুধু ওর আগাম টাকা ফেরত দিতে হলো তাই নয়, শুধু ওর আগাম টাকা নেওয়াটা ফেরত দিতে হলো, শুধু ওর আগাম টাকাটা ফেরত দিতে হলো বলে নয়, ওর এতদিনের প্রতিপত্তি হেও হয়ে গেল বলে। এই ঘটনার পরে অনেকেই আগের মতো ওর উপরে ভরসা করবে না। চেরিয়ন ভালো মতোই বুঝেছিল তোমাদের কাজটা পুরোপুরি বন্ধ করা যায় না তা জানা থাকলেও নানা রকম বাধায় তোমাদের উত্ত্যক্ত করে ও সকলকে জানাতে চাইছে যে চেরিয়নের সাহায্য ছাড়া এ শহরে কাজে নামলে কিরকম ভুগতে হয়। চ্যারিয়ানের সম্বন্ধে এই ধরনের কিছু কথা লোকের মুখে আগেও শুনেছিলাম, কিন্তু সেই যে আমাদের পিছনে লেগেছে সেই ধারণা ছিল না। এ থেকে অন্তত একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ লোকটা যেই হোক না কেন, আমাদের সমস্যাটা এর জানা। বললাম, তোমার কথা তো বুঝলাম, কিন্তু এই সমস্যার সমাধান কি, আর তুমিই বা কিভাবে আমাদের সাহায্য করতে পারো? তাছাড়া কেনই বা তুমি আমাদের সাহায্য করতে চাইছো? লোকটি বলল, তোমার যে একটু সন্দেহ হচ্ছে তা বুঝতে পারছি বাবুজি। তাই তোমার শেষ প্রশ্নের উত্তরটাই আগে দিই। আমি শহরতলির একটা স্কুলে পড়াতাম। সেখানে একটা ঘোরতর অন্যায় চোখে পড়ায় তার প্রতিবাদ করি। অন্যায়ের প্রতিকার হওয়া তো দূরের কথা, প্রতিবাদ জানানোর ফলে আমার চাকরিটাই চলে গেল। পরে জানতে পারি যে আমার চাকরি যাওয়ার পিছনে ছিল এই চেয়ারিয়ানি। সেদিন থেকে আমি চেয়ারিয়ানের উপরে প্রতিশোধ নেওয়ার সুযোগ করছি। এতদিনে আমার সে সুযোগ এসছে।
তাছাড়া তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি তো কোনো অন্যায় কাজ করছি না। তোমাদের সাহায্য করলে চ্যারিয়নের প্রতিপত্তি কমবে। এই শহরের অনেক লোক তাহলে হাঁপ ছেড়ে বাঁচতে পারবে। লোকটা কেন যে আমাদের সাহায্য করতে চাইছে এইবারে তা বোধগম্য হলো। এবারে তার কথা অন্তত অনেক খোলা মনে শুনতে পারবো। বললাম, তোমার উদ্দেশ্য তো বোঝা গেল, এবার বাকিটা শুনি। সে বলল, সে কথাই এবার তোমায় বলবো। আমি জানি যে শ্মশানের চুল্লি কার্যকর করে দেখাবার জন্য তোমাদের একটা বেওয়ারিশ লাশ দরকার। সে লাশ যাতে তোমরা না পাও তার যথাসাধ্য চেষ্টা করছে চ্যারিয়ান। একটা বেওয়ারিশ লাশ আমি তোমাদেরকে জোগাড় করে দিতে পারি, তবে তাড়াতাড়ি পোস্টমর্টম করিয়ে সে লাশ নেওয়ার দায়িত্বটা তোমাদের। খেয়াল রেখো যে লাশটা তোমাদের হাতে আসার আগে ওটা যে তোমরা নিতে চেষ্টা করছো সে খবরটা যেন যত সম্ভব গোপন থাকে। চ্যারিয়ানের লোক চারিদিকে ছড়িয়ে আছে, এই কথাটা মনে রেখো। মেডিকেল কলেজে লাশ পাঠানোর নির্দেশটা না থাকলে হয়তো হাসপাতালের ডিন ডক্টর জেকব ও মর্গের ডাক্তার পিল্লেকে দিয়ে তাড়াতাড়ি পোস্টমর্টম করিয়ে লাশটা আমাদের দেওয়ার ব্যবস্থা করানো যেত, কিন্তু এখন কি তা সম্ভব হবে? আমার মনে এই সন্দেহটা উঁকি দেয়। আমি নীরব দেখে লোকটি তার কারণ জিজ্ঞাসা করতে তাকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশের কথা বলি। ঘটনাটা শোনবার পরে লোকটি বলে, কোনো চিন্তা নেই বাবুজি, 3 দিন ধরে ও লাশ একটা কুয়ে পড়ে পড়ছে। মেডিকেল কলেজের কাজে ও লাশ আসবে না। তাহলে আমার এখন কি করা উচিত বলে মনে করো? লাশটার হদিস তোমায় পুলিশের কাছে পৌঁছে দিতে হবে বাবুজি। সে কাজটা তো তুমিও করতে পারবে। আমি জিজ্ঞাসা করি, অসুবিধা আছে বাবুজি। আমি যে লাশটার কথা বলছি সেটা আমার বন্ধু মুরলির। মুরলি ভালো লোক ছিল। ক্যারিয়নের অসৎ কাজে সে সবসময় বাধা সৃষ্টি করে এসছে। তাকে অন্য কোনোভাবে কবজা করতে না পেরে শেষমেশ চ্যারিয়নের লোকেরা তাকে খুন করেছে। মুরলি ভালো লোক হলেও চ্যারিয়নের ভয়ে কেউ তার সঙ্গে মিশতো না। মুরলি নিজেও কখনো কারোর সঙ্গে মেশবার গরজ দেখায়নি। তার নিজের বলতে কেউ ছিলও না। লোকালয় থেকে বেশ কিছু দূরে সে একাই থাকতো। মুরলির খুন হওয়ার ঘটনাটা তাই কারো নজরে পড়েনি। অবশ্য নজরে পড়লেও চ্যারিয়নের ভয়ে কেউ কিছুই করতো না। এই তথ্যটা খুঁজে পেলেও আমার পুলিশে খবর দেওয়ার কোনো উপায় নেই। আমি যেখানে থাকি তার আশেপাশে কোনো টেলিফোন নেই। খবরে গেলে চ্যারিয়নের লোকেদের নজরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি পুলিশে খবর দেওয়ার চেষ্টা করছি, জানলে ওরা আমাকেও মেরে ফেলবে। তাই এই কাজটা তোমাকেই করতে হবে। খবর দেওয়ার সময় পুলিশকে শুধু তোমার পরিচয়টা জানিও না। আমি বললাম, পুলিশে খবর দিলেও তারা কতক্ষণে লাশটা তুলে তা লাশটা ঘরে পাঠাবে তার কোনো ঠিক নেই। আর তাছাড়া পুলিশের কাছ থেকে চ্যারিয়ানের লোকেরা এ খবর পেয়ে গিয়ে কোনো রকম গোলমাল বাঁধাবে কি না তাই বা কে জানে। সে বলল, বাবুজি, তোমার তো ডক্টর জেকবের সঙ্গে আলাপ আছে। পুলিশ সুপারের সঙ্গে ডক্টর জেকবের খুবই সদ্ভাব। আকেই বলো না পুলিশ সুপারের মারফত স্থানীয় থানায় খবরটা দিয়ে লাশটা উদ্ধার করতে। পুলিশ সুপার সৎ লোক, তিনি নিজে এ ব্যাপারে নির্দেশ দিলে কাজটাও তাড়াতাড়ি হবে। চ্যারিয়নের লোকেরাও কিছু করতে পারবে না। লোকটার বুদ্ধিটা আমার মনে ধরে, তবে ডাক্তার জ্যাকবকে জানানোর আগে মৃতদেহটা আমার নিজের একবার দেখে নেওয়াটা দরকার। লোকটার কথা ভুল হলে ওর তো হয়রানি হবেই, আমার ওপরেও উনি অখুশি হবে। সে কথা ভেবে বলি, কিন্তু তা করতে হলে তো লাশটা ঠিক কোথায় আছে তা আমার জানতে হবে। সে নিয়ে চিন্তা করো না বাবুজি, আমি লাশটা তোমায় দেখিয়েই দেবো। দেখিয়ে তো দেবো বলছো, কিন্তু কখন? আমি এই ব্যাপারে দেরি করতে চাই না মোটেই। তোমার কাছে যদি একটা টর্চ থাকে তো এখনই দেখিয়ে দিতে পারি। অন্ধকার যে এতটা ঘন হয়ে উঠেছে কথার মাঝে তা খেয়ালই করিনি। একটা শান্তিনিকেতনে ঝোলা আমার নিত্য সঙ্গী, এতে সবসময় একটা মাল্টিপারপাস ছুরি আর একটা টর্চ রাখি। টর্চটা ছোট হলেও যথেষ্ট শক্তিশালী। আমি বললাম, তাহলে দেখাবে চলো, টর্চ একটা আছে আমার কাছে। ঠিক আছে, চলো তাহলে। রাস্তা দেখার জন্য কিন্তু টর্চ ছিল না, কারণ নজরে পড়তে পারে। শুধু চুপচাপ আমার অনুসরণ করো। এ বলে সে পিছন ফিরে এগোতে থাকলো, আর আমিও তাকে অনুসরণ করতে থাকলাম। রাস্তা বলতে একটা পায়ে চলা গোঁড়ি পথ ইঁকে বেঁকে চলেছে। দুপাশে গাছের সারি আর ল্যান্টানা ঝোপ। মিনিট 5-7 হেঁটে চলেছি। গাছপালায় ঢাকা ঘন অন্ধকারের পথ চলতে চলতে হঠাৎই আমার ভয় করে উঠল। কে জানে লাশটা দেখতে যাওয়াটা হঠকারিতা হলো কিনা।
লোকটা চ্যারিয়নের দলেরই কেউ কি না তাই বা কি জানে। আমাকে কোনো গণ্ডগোলে ফাঁসাতে চাইছে না তো। এখন পিছন ফেরবারও উপায় নেই। এই গুঁড়ি পথটা যে সোজা নয় এতক্ষণ তা লক্ষ্য করেছি। পথে একের বেশি মোড় এলে আমার চলনদার যেদিকে চলেছে আমিও তাকে অনুসরণ করে সেদিকেই চলেছি। একলা ফিরতে হলে আমার পথ হারানোর সম্ভাবনা 100%। তাই এগিয়ে চলাই মনস্থ করলাম। আরও মিনিট 5 হাঁটবার পরে রাস্তার দুপাশের গাছপালাগুলো একটু পাতলা হয়ে এলো। সামনে বেশ কিছুটা ফাঁকা জমি। একটু ঢাল বেয়ে সামনের জমিতে নেমে পড়লাম আমরা। আরও 10-12 পা হাঁটবার পরে আমার সঙ্গী একটা কোমর সমান উঁচু কোনো জিনিসের সামনে থেমে গেল। তার কাছে পৌঁছাতে বুঝলাম যে সেটা একটা কুঁয়ো। তখনই নাকে একটা পচা গন্ধ পেলাম। আমার সঙ্গী লোকটি ততক্ষণে কুয়োটার অন্যদিকে পৌঁছে গিয়েছে। এই কুয়োর মধ্যেই থলিতে ভরে মুরলির মৃতদেহটা ফেলে দিয়ে গেছে চ্যারিয়নের লোকেরা। আলো জ্বাললেই দেখতে পাবে। টর্চটা কুয়োর ভেতরে নিয়ে তবেই চলো, যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায়। পচা গন্ধটা আরও তীব্র হয়ে ওঠে। গন্ধটার তীব্রতায় পকেট থেকে রুমাল বের করে নাকটা চাপা দিতে হলো। তারপর লোকটির কথা মতো টর্চটা জেলে দেখি ফুট 30 নিচে সত্যি বস্তা মোড়া কিছু একটা ভাসছে। বস্তা ছিঁড়ে তার ভেতর থেকে দুটো পায়ের কিছুটা বেরিয়ে পড়েছে একেবারে। মৃতদেহটা দেখে আমার বুকটা শিরশির করে উঠল। শেষ পর্যন্ত খুনের দায় ফেঁসে যাব না তো? সংবিত ফিরল লোকটির কথায়। সে বলছে, লাশটা তো দেখলে, এবার চলো এখান থেকে, তোমার এখন অনেক কাজ করতে হবে। ফিরতে আরো 15 মিনিট লাগলো। গুঁড়ি পাথরটার মুখে পৌঁছানোর পর আমার সঙ্গী বলল, তোমার সঙ্গে আগে যেমন কথা হয়েছে ঠিক সেভাবেই কাজ করবে, তাহলে তোমার চিন্তার কিছু থাকবে না। আমি এখন চলি। কাল সন্ধেবেলা তোমার সঙ্গে আবার দেখা হবে, তবে এখানে নয়। ওই ডান দিকে রাস্তা দিয়ে মিনিট 20 গেলে একটা ছোট পুকুর পাবে। পুকুরটার পাশ দিয়ে বাঁদিকে আরো 3 মিনিট গেলে একটা ছোট একচালা কাঁচা বাড়ি আছে। আমি কাল সন্ধেবেলা সেখানে তোমার জন্য অপেক্ষা করব। তোমার এই কাঁধ ব্যাগ আর টর্চটা যেন আনতে ভুলো না। এতক্ষণে আমার খেয়াল হয় যে লোকটির নামটাই জানা হয়নি। তাকে সে কথা জিজ্ঞেস করতে সে বলে, আমায় সকালে আপ্পা বলে ডাকে, তুমিও সে নামেই ডাকতে পারো। কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার কথাটা ভুলেও যেন কাউকে বলো না। জানাজানি হলে আমাদের দুজনেরই ক্ষতির আশঙ্কা। এমন সময় বড় সড়ো একটা বেড়াল গুঁড়ি পথটায় ঢুকছিল। আমাদের হঠাৎ দেখতে পেয়ে সেটা চমকে ওঠে। ম্যাও করে বলে একটা বিকট আওয়াজ তুলে পালালো। আচমকা বেড়ালটার এই বিকট আওয়াজ শুনে আমিও এমন চমকে উঠলাম যে ঝাড়া 5 মিনিট আমার বুক টিপ টিপ করে চলল। যাই হোক, আপ্পার কাছে বিদায় নিয়ে হোটেলের দিকে পা বাড়ালাম। হোটেলে পৌঁছে দেখি যে মাত্র 8:45 বাজে। এসে ডক্টর জেকবকে ফোন করে মৃতদেহটার হদিস দিই। ওকে বলি যে রাস্তার একজন অচেনা লোক এ খবর আমায় দিয়েছে। কথাটা সত্যি তো বটেই, কারণ আপ্পার পরিচয় আমি সত্যিই জানি না। নিজের চোখে লাশটার দেখবার কথাটা গোপন করেছি বটে, তবে তাতে কারোরই কোনো ক্ষতি নেই। ডক্টর জ্যাকব আমাকে পুলিশকে খবরটা দিতে বারণ করলেন। বললেন, আপনি বাইরের লোক, কদিনের জন্য এসেছেন, শুধু শুধু এ ব্যাপারে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়বেন না। পুলিশ সুপার আমার বন্ধু, আমি তাকে খবরটা জানিয়ে দিচ্ছি। যা করবার তিনিই করবেন। রাত 11:30টার সময় ডক্টর জ্যাকব ফোন করে জানালেন যে আপনার খবরটা ঠিকই ছিল। শহরের পশ্চিম দিকের একটি অব্যবহৃত পুরনো কুয়োর মধ্যে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ লাশটা তুলে মর্গে পৌঁছে দিয়ে গিয়েছে, তবে সেটির তখনও শনাক্তকরণ হয়নি। পরদিন কাগজে মৃতদেহের ছবি ছাপিয়ে পুলিশ তার পরিচয় জোগাড় করবার চেষ্টা করবে। পরদিন সকালের কাগজ খুলে দেখি সত্যি মৃতদেহের ছবি ও বর্ণনা দিয়ে তার পরিচয় জানতে চেয়ে আবেদন করা হয়েছে। বিকেলে ডক্টর জ্যাকব ফোন করে জানিয়েছেন যে গতকালের পাওয়া মৃতদেহের পোস্টমর্টমের কাজ শেষ হলেও সেটির তখনও শনাক্তকরণ হয়নি। আর তাছাড়া লাশটাই খুবই পছন্দ ধরেছে। ওর তাই ধারণা যে এই লাশটি আমরা পেলেও পেয়ে যেতে পারি। উনি জানালেন যে পরশু রাতের মধ্যে কেউ মৃতদেহটি দাবি না করলে সেটি বেওয়ারিশ বলে ধরে নেওয়া হবে।
সেক্ষেত্রে তার পরদিন সকালে দাহ করবার জন্য মৃতদেহটি ওরা আমাদের দিতে পারে। পরদিন বিকেলে যখন আমি হোটেল থেকে বেরোলাম, সন্ধ্যা হতে তখনও খানিকটা দেরি রয়েছে। খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে সন্ধ্যার ঠিক মুখটাতে শহরের পশ্চিম সীমান্তের দিকে হাঁটা দিলাম। আব্বার কথা মতো রাস্তা ধরে পুকুরের পাশের চালা ঘরটায় পৌঁছানোর আগেই অন্ধকার নেমে এসেছে। আব্বাকে আশেপাশে কোথাও দেখা গেল না। চালা ঘরটার আশপাশটা আম, কলা আর নারকেল গাছে ভর্তি। ঘরটার সামনের দিকটায় একটা দাওয়া মতো রয়েছে, আর তার সামনে খানিকটা জায়গা একটু আঙ্গিনা। ঘরের দরজাটা দেখলাম হাট করে খোলা, তবে ভেতরটা অন্ধকার বলে সেখানে কেউ আছে কিনা বোঝার উপায় নেই। দাওয়াটাই বসবো ভেবে একটু এগিয়েছি, হঠাৎ পায়ে কিছু একটা ঠেকলো, আর পরক্ষণেই কুঁই কুঁই করে আওয়াজ করতে শুরু করলো। টর্চটা জেলে দেখি পায়ের কাছে ছোট্ট একটা কুকুরের বাচ্চা। মাসখানেকও বয়স হয়নি বোধহয়। নিচু হয়ে সেটাকে তুলে নিতে যাচ্ছি, এমন সময় পাশ থেকে আব্বার গলা কানে এলো। ওটাকে পরে দেখো বাবুজি, এখন অন্য কাজ আছে। মুখ তুলে দেখি আব্বা দাঁড়িয়ে আছে, আজকেও সেই গতকালের বেশে, কম্বলে কান মাথা থেকে হাঁটু অবধি ঢাকা। জিজ্ঞাসা করি, দেরি হলো, সব ঠিকঠাক তো? হ্যাঁ বাবুজি, সব ঠিকঠাক। এখন চলো আগে ঘরের ভেতরে যাই, তারপর কেন তোমায় এখানে ডেকেছিলাম তা বলবো। দাওয়ায় উঠে আমরা দুজনে ঘরের ভেতরে ঢুকলাম, আগে আব্বা আর পেছনে আমি। আমাদের পিছনে কুকুরের বাচ্চাটাও সমান তালে কুই কুই করে ডাকতে ডাকতে দাওয়ায় ওঠার নিষ্ফল চেষ্টা করতে লাগলো। ঘরে ঢোকার পরে আব্বা আমায় টর্চটা জ্বালতে বলল, তারপর বলল, আলোটা একটু ঘরের ডান দিকে ফেলো তো বাবুজি, দেখো একটা ছোট বাঁশের মই থাকবে। সেদিকে আলো ফেলে দেখি যে সেখানে সত্যি ফুট 6 লম্বা একটা বাঁশের মতোই রয়েছে। এরপরে আব্বা আলোটা সামনে ফেলতে বলে, তারপর বলে, তোমার সামনে দেখো একটা মাচা বাঁধা আছে, মাচাটার বাঁদিক ঘেঁষে মইটা লাগিয়ে ওটার উপরে উঠে পড়ো। দেখি সামনের দেওয়ালে মাটি থেকে আন্দাজ ফুট 5 ওপরে ফুট 3 চওড়া একটা বাঁশের মাচা বাঁধা রয়েছে। মাচাটার একদিক বোধহয় সামনের দেওয়ালের ভেতরের খুঁটিগুলোর সঙ্গে বাঁধা, আর অন্যদিকটা বাঁধা ঘরের চাল থেকে নামা 4টে মোটা বাঁশের খুঁটির সঙ্গে। ঘরের চাল আর মাচাটার মাঝে প্রায় ফুট 4 জায়গা, আর সেটা দেখতেও বেশ মজবুত। একজন লোক অনায়াসে মাচাটায় উঠে বসতে পারে। আব্বা নিজে ওখানে না উঠে আমায় কেন ওখানে ওঠাতে চাইছে জানি না, তবে সে প্রশ্নটা করতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকল। কারণ কম্বলে ঢাকা আব্বার বয়স বোঝা না গেলেও আমার ধারণা যে তার বয়স খুব একটা কম নয়, অন্তত আমার চাইতে ঢের বেশি। তাই কোনো প্রশ্ন না করেই আব্বার কথা মতো মাচাটায় উঠে পড়ি। মাচাটা সত্যিই বেশ পোক্ত। আমি চড়ে বসতে সামান্য একটু ক্যাঁচ ক্যাঁচ শব্দ উঠল শুধু, কিন্তু একটুও নড়ল না। আমি উঠে পড়তে আব্বা আমায় বলল, এবার মাচাটার বাঁধার ঘেঁষে একটু ভেতরে ঢুকে পড়ো, দুদিকের দেওয়াল থেকে ফুটখানেক আলোটা ফেলো। একটু নজর করলেই দেখবে বাঁশের একটা 6 ইঞ্চি মতো অংশ অন্য জায়গা থেকে একটু বেশি কালচে রঙে, ওটার থেকে ফুট 1.5 দূরে আবার ঠিক ওরকম একটা জায়গা পাবে। ওই কালচে অংশের জায়গা দুটো একটু টানলেই দুটো বাঁশের টুকরো খুলে আসবে, প্রথমে ও দুটোকে খুলে ফেলো। কালচে অংশ দুটো পাওয়া গেলেও বাঁশের টুকরো দুটোকে খুলে নেওয়া খুব সহজ হলো না। শেষে কাঁধ ব্যাগ থেকে পেন্সিল কাটা ছড়িটা বের করে বাঁশের জার দিতে তবে সেগুলো খোলা গেল। বাঁশের টুকরো দুটো খুলে নিতে মাচার মধ্যে 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি দুটো ফাঁকা জায়গা দেখা গেল। একটু চেষ্টাতেই ওখান থেকে একটা 2 ফুট বাই 3.5 ফুট মতো টুকরো উঠে এলো। বাঁশের টুকরো দুটো উঠিয়ে ফেলতে দেখা গেল যে ওখানে একটা 1.5 ফুট মতো গভীর গর্ত রয়েছে। বোঝা গেল যে গর্তটা করা হয়েছে চালাটার দেওয়ালে, সেজন্য বাইরে থেকে দেখে কিছু বোঝবার উপায় নেই। টর্চের আলোয় দেখা গেল ভেতরে একটা সুটকেস আর একটা ছড়ি ছাড়া কিছুই নেই। ছড়িটা বার করে মাচার সামনের দিকে রেখে সুটকেসটা খুলতে বলল আব্বা। সুটকেসের অবস্থা দেখলাম খুবই খারাপ। শুধু তার হাতল আর তালাগুলোই নয়, পিছনের কবজাগুলো ভেঙে গিয়েছে,
সেজন্য খোলবার চেষ্টা করতে তার উপরের ডালাটাই সম্পূর্ণ উঠে এলো। সুটকেসটাতে পাওয়া গেল শুধু দুটো ফাইল, একটা শক্ত কার্ডবোর্ড আর চটের মতো মোটা কাপড়ের বানানো, আর অন্যটা দড়ি বাঁধা পাতলা মতো। কৌতূহলের বশে কার্ডবোর্ডের ফাইলটা একটু উল্টে দেখে মনে হলো যে ওতে কিছু অফিসিয়াল কাগজপত্র রয়েছে। তাই দেখে আপা বোধহয় একটু অধৈর্য হয়ে উঠেছিল। সে বলল, ফাইল পড়বার অনেক সময় পাবে, এখন ও দুটোকে ব্যাগে ঢুকিয়ে ফেলে বাঁশের টুকরোগুলোকে আগেকার মতো ঠিকঠাক রাখো। এবার মাচা থেকে নেমে পড়ে সিঁড়িটাও আগের মতো রেখে ছড়িটা নামিয়ে নাও। আপার কথা মতো সবকিছু করলাম। ছড়িটা নামিয়ে হাতে নেওয়ার সময় ডান হাতে ধরা টর্চের ফোকাসটা দরজার দিকে হয়ে যায়। আপ্পা আগে সেদিকেই দাঁড়িয়েছিল, কিন্তু টর্চের আলোটা পড়তে তাকে দেখতে পেলাম না। পরক্ষণে তার আওয়াজ ঘরের বাইরে থেকে ভেসে এলো। টর্চের আলো সামলে বাবুজি, আমরা যে মুরলির ঘরে ঢুকেছি তা বুঝি সারা দুনিয়াকে জানাতে চাও? নিজের ভুল বুঝতে পেরে টর্চের আলোটা জমের দিকে নামিয়ে ঘরের বাইরে আসি। আপ্পা বলে, এবার আলোটা নিভিয়ে দাও। ফাইলগুলো আর ছড়িটা নিয়েছো তো? আমি মাথা নেড়ে সম্মতি জানাই। কুকুর ছানাটা তখনও সামনে কুই কুই করে চলেছে। আপ্পা বলে, বাবুজি, খুব ভালো জাতের এই কুকুর ছানাটাকে মাত্র সপ্তাহ দুয়েক আগেই নিয়ে এসেছিল মুরলি। সে মনে করেছিল ছানাটা বড় হলে তার একটু নিরাপত্তা বাড়বে, তার হলো না। সে খুন হওয়ার পরে এটাকে দেখবার কেউ নেই। গত 2-3 দিন ধরে খিদে তেষ্টা এটা সমানে কেঁদে চলেছে। এটাকে তোমার সঙ্গে নিয়ে যাও, তাহলে বেচারা মরে যাবে। আমি বলি, তুমিও তো রাখতে পারো এটাকে। আমার নিজের কোনো ঠিক ঠিকানা নেই, আমি কোথায় নেব বলো এটাকে? কথাটা হয়তো সত্যি, তাই আর বাক্য ব্যয় না করে কুকুর ছানাটিকে আমি হাতে তুলে নিই। ছড়িটা আর ফাইল দুটো কি করব? ফেরার পথে আপ্পাকে তা জিজ্ঞাসা করি। বাবুজি, ছড়িটা মুরলির বাবার। মৈশুরের রাজা একবার একটা পণ্ডিত সভার আয়োজন করে। যে পণ্ডিত সভায় মুরলির বাবার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে রাজা এই চন্দন কাঠের ছড়িটা তাকে উপহার দেন। বাবা স্মৃতিচিহ্ন হিসেবে মুরলি আজীবন ছড়িটা সজত রেখেছিল। বাবা বলে ছড়িটা আমি নিজের কাছেই রাখতাম, আমার মতো বাউন্ডুলের কাছে থেকে এটা খোয়া যেতে পারে। ওইটা তাই তুমিই রাখো বাবুজি। ছড়ি দিয়ে আমি কি করব? এ বয়সে আমায় ছড়ি নিয়ে ঘুরতে দেখলে লোকে আসবে না? ছড়িটা তোমাকে নিতে হবে বাবুজি, চাইলে ওটা তুমি ঘরে সাজিয়েও রাখতে পারো। কত কিছু দিয়েই তো শুনি আজকাল লোক ঘর সাজায়। এছাড়া আরও একটা জিনিস তোমাকে নিতে হবে, ও পাতলা ফাইলটায় কিছু শেয়ার সার্টিফিকেট আছে। মুরলির এক মারাঠি ছাত্র রত্নাগিরিতে আমের পাল বানাবার একটা কারখানা খোলে। সে নাছোড়বান্দা হয়ে মুরলিকে ওই শেয়ারগুলো কিনেছিল, থেকে ওগুলো সেরকমই পড়ে আছে। 3 মাস আগে মুরলি ওগুলো বেচে দেবে ঠিক করলেও শেষ পর্যন্ত তা আর করে উঠতে পারেনি। অবশ্য শেয়ার ট্রান্সফার করার ফর্মগুলোতে সই করা আছে, ওগুলো তোমার নামে ট্রান্সফার হতে কোনো অসুবিধা নেই। না না, সে কি কথা? কথা নেই বার্তা নেই, একজন অজানা অচেনা লোকের শেয়ার আমি নিজের নামে করে নিতে যাব কিসের জন্যে? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমায় বলি হারি আপ্পা, যা পাচ্ছ আমার উপরে চাপিয়ে দিচ্ছ। কুকুরছানা আর ছড়িটা নেওয়া আর শেয়ার নেওয়া এক হলো? আমি কি তোমার মুরলীধরের ওয়ারিশ নাকি? তুমি শুধু শুধুই রাগ করছো বাবুজি। তোমায় তো আগেও বলেছি, মুরলির আপনজন বলতে কেউ নেই, তাই তার ওয়ারিশ বা আসবে কোথা থেকে? সত্যি কথা বলতে কি, মুরলির বন্ধুই বলো আর আত্মীয় বলো, আমি ছাড়া এই দুনিয়ায় তার আর কেউই ছিল না। সে আমি যখন তোমায় এই শেয়ারগুলো দিচ্ছি তাতে কোনো দোষ নেই বাবুজি। তোমার কথা সত্যি হলে এই শেয়ারগুলোর ন্যায্য মালিক তো এখন তুমি নিজেই। তাহলে নিজে না নিয়ে এগুলো আমায় দিতে যাচ্ছ কেন? এ তো কুকুরছানাও নয় যে দেখাশোনা করতে হবে, বা ছড়িও নয় যে সামলে রাখতে হবে। যখন ইচ্ছে এগুলো বেচে তুমি টাকা নিতে পারো, এ শেয়ারগুলো তুমিই নেবে। ঠিক আছে বাবুজি, তোমার যখন তাই ইচ্ছে তখন তাই হবে। তবে একটা উপকার তোমায় করতে হবে, শেয়ারগুলো এখানে বেচতে গেলে মুরলির খুন হওয়ার ঘটনাটা জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন হয়তো আমাদের দুজনাকে অকারণে নাজেহাল হতে হবে। তার চেয়ে তুমি বরং ওগুলো তোমার সঙ্গে নিয়ে যাও, তারপরে শেয়ারগুলো বেচে পয়সাটা আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, তাই হবে। তোমার ঠিকানাটা দিয়ে দাও। এগুলো তো সেটা দিতে পারছি না, এতকাল আমার সব কিছুই মুরলির ঠিকানায় আসতো, এখন অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে দেখা না হলেও মুরলির দাহ সংস্কারের দিন তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা করব, এদিনই তোমার ঠিকানাটা দিয়ে দেবো। ঠিক আছে, সেদিন দিলেও চলবে, কিন্তু এই মোটা ফাইলটা নিয়ে কি করব তা কিন্তু আমায় এখনো বলনি।
ওই ফাইলটাতে এমন কিছু কাগজ রয়েছে যা থেকে চেয়ারিয়ান আর তার সঙ্গীদের বেশ কিছু কুকর্ম সহজেই প্রমাণ করা যেতে পারে। চেয়ারিয়ানের কুকর্মের সঙ্গীদের মধ্যে বেশ কিছু মিউনিসিপ্যালিটি ও সরকারি কর্মচারী, এমনকি কয়েকজন রাজনৈতিক নেতাও আছেন। ও ফাইলটা তুমি মিউনিসিপ্যাল কমিশনারকে দিও। উনি সৎ লোক, দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা যদি তিনি করতে পারেন তো ভালোই, আর না পারলে আমাদের আর কিছু করার নেই। সেরকমই করব কথা দিয়ে আপ্পার কাছ থেকে বিদায় নিই। তার সঙ্গে আবার কোথায় আর কখন দেখা হবে জানতে চাইলে আপ্পা বলে যে মর্গ আর মিউনিসিপ্যালিটি থেকে খোঁজ খবর নিয়ে মুরলীধরের দাহ সংস্কারের দিন সে আমার সঙ্গে নতুন শ্মশানেই দেখা করবে। এর মধ্যে তার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করতে সে আমায় বারণ করে। দেখতে দেখতে 2 দিন কেটেও গেল। কুকুরের বাচ্চাটা এর মধ্যে ভারী পোষ মেনে গিয়েছে। হোটেলে ওটাকে রাখতে আপত্তি করতে পারে, সে আশঙ্কা ছিল। ভাগ্যের কথা, হোটেলের মালিকেরও নাকি কুকুর পোষার শখ। উনি শতপ্রবৃত্ত হয়ে হোটেল থেকে কুকুর ছানাটারও খাবারের ব্যবস্থা করে দিলেন। ওর কাছে জানা গেল যে কুকুর ছানাটা অ্যালসেশিয়ান। 2 দিনে আরও কিছু কাজ সেরে ফেলেছি। প্রথমত, দর্জির দোকান থেকে মাপসই একটা কাপড়ের খোল বানিয়ে ছড়িটাকে সেটাই পরে ফেলেছি। ভাগ্যক্রমে সেদিন হোটেলে ফেরবার পরে কাউন্টারে কেউ না থাকায় ছড়িটা কারোর নজরে পড়েনি। তা না হলে নানান রকমের কারুকার্য করা চন্দন কাঠের এমন চমৎকার ছড়িটা লোকের চোখে পড়তই। আর এরকম একটা ছড়ি কোথায় পেলাম তা জবাবদিহি করা এত সহজ হতো না। দ্বিতীয়ত, শেয়ার সার্টিফিকেট আর ট্রান্সফার ফর্মগুলো ঠিকঠাক আছে তা দেখে নিয়েছি। শেয়ারগুলো দেখলাম আম্বা পাল্প বলে একটা কোম্পানির, পুরো 1000 শেয়ার রয়েছে। কাগজ দেখে বোঝা গেল যে সেগুলোর বেচা কেনা চলেছে মাত্র 11-12 টাকায়। এ দামে আপ্পা শেয়ারগুলো বেচতে রাজি আছে কিনা তা পরদিন জেনে নেব। তৃতীয় কাগজটা ছিল মিউনিসিপ্যালিটি কমিশনারকে চেয়ারিয়ান ও তার সঙ্গীদের কুকীর্তির প্রমাণ জড়ো করা ফাইলটা দেওয়া। আজ বিকেলে ফাইলটা কমিশনারকে দিতে যাওয়ার সময় একটু অস্বস্তি বোধ হচ্ছিল। ফাইলটা কি করে আমার হস্তগত হলো সে কথা বিশ্বাসযোগ্যভাবে ওকে বলা খুব সহজ ছিল না। সেটাই ছিল অস্বস্তির কারণ। সৌভাগ্যের কথা যে কমিশনার সাহেব সে সম্বন্ধে আমায় কোনো প্রশ্নই করল না। ফাইলটা উল্টে পাল্টে দেখে উনি বললেন যে কয়েকজন অসৎ লোককে প্রমাণের অভাবে এতদিন শাস্তি দেওয়া সম্ভব হয়নি। এ ফাইলটাতে যেসব কাগজ রয়েছে তা সেই লোকেদের দোষ প্রমাণ করে তাদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। এই ফাইলটা জোগাড় করে দেওয়ার জন্য উনি আমাকে অনেক ধন্যবাদ দিলেন। ধন্যবাদটা আসলে আপ্পার প্রাপ্য, কিন্তু সে কথা কমিশনারকে বলবার উপায় নেই বলে চুপ করে থাকি। যাই হোক, আপ্পার ইচ্ছে মতো কাগজটা ঠিকমতো সরাতে পেরেছি বলে যথেষ্ট হালকা বোধ করছিলাম। ইতিমধ্যে চা এসে গিয়েছিল। চায়ে চুমুক দিতে দিতে আমাদের চুল্লি চালু করবার জন্য বেওয়ারিশ লাশের কি হলো তা জানাতে চাইল কমিশনার। ওকে বলি যে পরদিন সকালে একটা লাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কথা শুনে উনি বললেন, সকলেই সরকারি হাসপাতালে চলে যান। লাশটা পাওয়া গেলে সেটা আপনাদের কাজের জন্য ইস্যু করিয়ে আমাকে একটা ফোন করে দেবেন। লাশটা পাওয়া গেছে জানলে কালকেই আপনাদের চুল্লি ট্রায়ালের একটা ব্যবস্থা করে দেবো। কমিশনারের কথা শুনে মনটা বেশ খুশি হয়ে উঠল। হোটেল থেকে রাত 9টা নাগাদ ডক্টর জিকবকে ফোন করে জানতে পারলাম যে মুরলীধরের লাশটা তখনও কেউ দাবি করেনি। পরদিন সকাল 9:30টায় 72 ঘন্টার মেয়াদ পুরো হবে। তখনও কোনো দাবিদার না এলে লাশটা বেওয়ারিশ হিসেবে দাহ করবার জন্য আমাদের দিয়ে যাওয়া হবে। পরদিন সকালে 10টায় সরাসরি হাসপাতালে পৌঁছে জানা গেল যে লাশটার কোনো দাবিদার আসেনি। তাই দাহ করবার জন্য সেটা সহজেই আমাদের জন্য ইস্যু করিয়ে নেওয়া গেল। তবে লাশটা যতক্ষণ আমরা নিয়ে যেতে না পারছি ততক্ষণ সেটা মর্গেই রাখা থাকবে। সেখান থেকেই ফোন করে কমিশনারকে লাশটা পাওয়ার কথা জানিয়ে দিলাম। উনি আমায় তখনই মিউনিসিপ্যালিটির অফিসে চলে আসতে বলল। মিউনিসিপ্যালিটির অফিসে পৌঁছে কমিশনার ও শ্মশান বিভাগের কর্তাদের সঙ্গে কথা বলে ঠিক হলো যে সেদিন সন্ধ্যা 6টার সময় চুল্লির ট্রায়াল নেওয়া হবে। সবকিছু এত সহজে হয়ে গেল যে আমার নিজেরই একটু অবাক লাগছিল। চেয়ারিয়ানের লোকেরা এত সহজেই হার মেনে নেবে
সে কথা বিশ্বাস করতে পারা বেশ শক্ত। কিছু একটা গন্ডগোল তারা পাকাতেই পারে, এই আশঙ্কাটা সম্পূর্ণ ঝেড়ে ফেলতে আমি পারলাম না। হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে আমাদের ইলেকট্রিশিয়ান দেশপাণ্ডেকে চুল্লির সব কানেকশন আর একবার করে দেখে নিতে বলে মুরলীর লাশটা নিয়ে আসতে মর্গে চলে গেলাম। ডক্টর পিল্লে অবশ্য বলেছিলেন যে একটা ফোন করে দিলেই লাশটা উনি নতুন শ্মশানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু বিরোধী পক্ষকে কোনো সুযোগ দিতে আমার মন চাইছিল না। সরকারি হাসপাতালে পৌঁছে ডক্টর পিল্লের অফিস থেকে লাশটা নিয়ে যাওয়ার চালান আর সার্টিফিকেট নেওয়ার পর একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে সোজা লাশ কাটা ঘরে আমরা চলে গেলাম। ডক্টর পিল্লে বললেন যে আমরা লাশটা নিতে আসবো সে কথা থাপাকে আগেই বলে দেওয়া হয়েছে। চালানের একটা কপিতে সই করে তাকে দিলে বেওয়ারিশের লাশটা সে আমাকে দিয়ে দেবে। দিন দুয়েক দেখে মর্গের চৌকিদার থাপা আমায় চিনে গিয়েছিল, সেজন্যে কোনো সেরকম অসুবিধে হওয়ার কথা না। স্বাভাবিক কারণেই লাশ কাটা ঘরটা বাকি হাসপাতাল থেকে একটু তফাতে। ডক্টর পিল্লের অফিস থেকে সেটা মিনিট দুয়েকের হাঁটা পথ। সরাসরি দেখা না গেলেও গাছপালার ফাঁকে নজর করে দেখলে তার খানিকটা দেখা যায় বটে। কয়েক পা সেদিকে এগোনোর পর লাশটাকে ঘরের বারান্দায় দাঁড়ানো থাপা ও আরও 3 জন লোককে দেখতে পেলাম। থাপা এবং অন্য লোকগুলোর হাবভাব দেখে মনে হলো একটা বচসা চলছে। কেন যেন ব্যাপারটা ভালো ঠেকলো না। ওদের দৃষ্টির আড়ালে থাকবার জন্য একটু ধারের দিকে সরে এসে হালকা পায়ে লাশ কাটা ঘরের দিকে ছুট দিলাম। লাশটা ঘরের বারান্দার যেদিকে থাপা আর অন্য লোকগুলো দাঁড়িয়েছিল সেদিকটায় একটা থামের আড়াল থেকে ওদের কথা শুনে ঘটনাটা আমি বুঝতে পারি। লোকগুলো আমাদের নাম করে মুরলি ধরে লাশটা নিয়ে যেতে এসেছিল, কিন্তু চালান দেখাতে পারছে না বলে থাপা তাদের লাশটা দিতে নারাজ। লোকগুলো নানানভাবে থাপাকে বোঝাতে চাইছে, কিন্তু সে অনড়। শেষমেশ বিরক্ত হয়ে থাপা বলল যে লাশটা দেওয়া যাবে কিনা তা সে ইন্টারকামে ডক্টর পিল্লের সঙ্গে কথা বলে জেনে নেবে। স্পষ্ট দেখতে পেলাম যে কথাটা শুনে লোক 3টের মুখ গম্ভীর হয়ে উঠল। এবার একটা মারাত্মক কিছু ঘটতে পারে বুঝতে পেরে চুপিসারে বারান্দার দিকে এগোলাম। লোকগুলোর দৃষ্টি এখনো শুধু থাপার উপরে, সেজন্য আমার এগিয়ে যাওয়াটা তারা লক্ষ্যই করল না। থাপা ইন্টারকামের রিসিভারটা তুলতে যেতে একজন সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল, তারপর বলল, ফোনটা রাখ, আর যদি বাঁচতে চাস তো চুপচাপ মর্গের দরজাটা খুলে দে, নইলে নিজেই একটা লাশ হয়ে যাবি। থাপা ঘাবড়ে গেল, সেটা তার মুখ দেখে বোঝা গেল না। উল্টে সে বলল, থাপা কিন্তু বলল বেঁচে থাকতে তোদের দরজা আমি খুলে দেব না, দেখি তোরা কি করে লাশটা নিয়ে যাস। থাপার কথা শুনে লোক 3টে রেগে কাঁই হয়ে গেল। একজন তাঁর দিকে একটা পেল্লায় চড় হাঁকালো। থাপা সেটা আটকে দিয়ে পাল্টা একটা ঘুষি চালালো। সেটা ঠিকমতো না লাগলেও লোকটা ভয়ানক খেপে গিয়ে পকেট থেকে একটা ছোট ছোরা বার করলো। এদিকে আর একটা লোকও ছোরা বার করেছে, আর তৃতীয় লোকটা হাতে নিয়েছে তার কোমরের বেল্টটা। 3টে লোকই আমার দিকে পিছন করে রয়েছে। এই সুযোগটা হাত ছাড়া করলাম না মোটেই। ছুটে গিয়ে প্রথমে বাঁ দিকের লোকটার মাথার পিছনে একটা মক্ষম ঘুষি হাঁকালাম, তারপর ঠিক তার পাশের লোকটাকে একইভাবে ঘুষি মারলাম। সেই দুজনেই তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল এবং সম্ভবত অজ্ঞানী হয়ে গেল। 3 নম্বর লোকটা ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছে। হাতের ছোড়াটা একবার এলোমেলোভাবে চালিয়ে সে দৌড়ে পালালো। থাপাকে বললাম হাসপাতালের মেইন গেটের সিকিউরিটি গার্ডকে খবর দিয়ে দিতে। থাপা প্রথমে আমায় একটা লম্বা সেলাম ঠুকলো, তারপর ইন্টারকম রুমের খবরটা জানিয়ে দিল সিকিউরিটিকে। তার 2 আততায়ী তখনও মাটিতে গড়াগড়ি খাচ্ছে। থাপাকে দিয়ে মর্গের ভেতর থেকে খানিকটা মোটা দড়ি আনিয়ে দুজন মিলে লোক দুটোকে ভালো করে বেঁধে ফেললাম। তারপর ডক্টর পিল্লেকে ইন্টারকামের ঘটনাটা জানিয়ে দিলাম। খানিক বাদেই ডক্টর জেকব ও ডক্টর পিল্লে আরও কয়েকজন নিয়ে মর্গে এসে উপস্থিত হলেন। ডক্টর জেকব জানালেন যে পুলিশে খবর দেওয়া হয়েছে, তারা এখনই এসে পড়বে। ইতিমধ্যে মেইন গেটের সিকিউরিটি থেকে খবর এলো যে তৃতীয় লোকটাও ধরা পড়েছে।
দুজন গার্ড দিয়ে তাকে মর্গে পাঠিয়ে দিতে বললেন ডক্টর পিল্লে। মাটিতে পড়ে থাকা লোক দুটোর মধ্যে এবার একটু নড়াচড়ার আভাস পাওয়া গেল। বোঝা গেল যে ওদের এবার জ্ঞান ফিরেছে। খানিকক্ষণের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হলো। তারা তৃতীয় লোকটাকে লাশ চুরি করবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তরই দিল না। আমাদের বক্তব্য লিখে নেওয়ার পর পুলিশ ইন্সপেক্টর লোক তিনটেকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেলেন। ডক্টর জেকবের অনুরোধে লাশটা নিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে একজন আর্মড গার্ড দিতেও রাজি হয়ে গেলেন ইন্সপেক্টর। লাশটা নিয়ে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ ধরে অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে রয়েছে। তাই আর দেরি না করে চালানের একটা কপি সই করে দিয়ে লাশটা অ্যাম্বুলেন্সে তুলে দিতে বলি থাপাকে। রওনা হওয়ার আগে মিউনিসিপ্যালিটিতে ফোন করে কমিশনারকে এখানকার ঘটনাটা জানিয়ে দিই। সবকিছু শোনার পর উনি বললেন যে তাহলে শ্মশানেও কজন পুলিশ মতোয়ান করার ব্যবস্থা করে রাখবে। ডক্টর জেকব ও ডক্টর পিল্লের কাছে বিদায় দিয়ে অ্যাম্বুলেন্সে উঠতে যাব এমন সময় থাপা আবার একটা লম্বা সেলাম ঠুকল। একটু হেসে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। ভাগ্যক্রমে রাস্তায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে শ্মশানে পৌঁছাতে প্রায় 6টা বেজে গেল। লাশটা নামাবার সময় দেখলাম আরও দুজন আর্মড কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারলাম যে কমিশনার সাহেবও দুষ্কৃতীদের কোনো সুযোগই দিতে চান না। দেশপাণ্ডেকে জিজ্ঞাসা করে জানা গেল সব কিছু ঠিকঠাক আছে। সকলের অনুমতি নিয়ে চুল্লিটা চালু করে দিলাম। এতক্ষণ লাশটা ঢাকায় ছিল। চুল্লিতে ঢোকানোর আগে ভাবলাম যার লাশটা নিয়ে এত কাণ্ড হলো সেই মুরলীধরকে একবার দেখে নি। দেখলাম লাশটার বেশিরভাগই পচন ধরে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু আশ্চর্যের কথা যে মুখটা তেমন একটা নষ্ট হয়নি। মুরলীধরের বয়স 55 থেকে 60-এর বেশি ছিল বলে মনে হয় না। মুরলীধরের মুখের যে কটা জিনিস আমার নজর কাড়ল তা হলো তার পাতলা উন্নত নাক, বড় বড় দুটো কান, আর কপালের বাঁ দিকে 1.5 ইঞ্চি লম্বা একটা নীলচে দাগ। এর মধ্যে চুল্লির তাপমাত্রা থেকে শুরু করে ইলেকট্রিক মিটারের রিডিং ইত্যাদি সবকিছু নোট করে নিয়েছেন দেশপাণ্ডে আর মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার। ওরা দুজনে সংকেত দিলে চুন্নিতে ঢুকিয়ে দেওয়া হলো। ঘড়িতে দেখলাম তখন 6:30 বাজে। লাশটা সম্পূর্ণ দাহ হতে 45 মিনিট থেকে 50 মিনিট মতো লাগবে। কয়েকটা রিডিং নেওয়া ছাড়া এর মধ্যে অন্য কারোর কোনো কাজ নেই সেরকম। সেগুলোও দেশপাণ্ডে নেবে। তাই এ সময়টা আমার কিছুই করবার ছিল না। আশ্চর্য লাগছে যে এখনো আপ্পার দেখা নেই। মিউনিসিপ্যালিটির লোকেদের সঙ্গে এ কথা সে কথা বলবার ফাঁকে ফাঁকে চারিদিক দেখছি, কিন্তু আপ্পাকে কোথাওই দেখা গেল না। তখন 7:10। দাহ প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় শ্মশানের গেটের পাশে আপ্পাকে দেখা গেল। সেই রোজকার মতো মাথা থেকে হাঁটুর নিচ অবধি কম্বলে ঢাকা। আপ্পা ইশারায় জানালো যে অন্য লোকেদের সামনে সে আসবে না। সবকিছু মিটে গেলে সে আমাকে শ্মশানের পিছন দিকে আসতে বলল। শ্মশানের পিছনে খালের ওপরে একটা ঘাট বাঁধানো রয়েছে, আমি দেখেছি। ঠিক করলাম সব কাজ মিটলে সেইখানেই আপ্পার সঙ্গে দেখা করব। মিনিট 10-এর মধ্যেই দাহ শেষ হয়ে গেল। দেশপাণ্ডের নেওয়া রিডিংগুলো দেখে মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার আমাদের চুল্লিটা পাস করে দিলেন। ভালোই সব কাজ মিটতে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পরদিন সকালেই চুল্লির দামের বকেয়া টাকার চেকটা আমাদের দিয়ে দেবেন এ কথা দিয়ে কমিশনার সাহেব বিদায় নিলেন। তারপর দেশপাণ্ডে, পুরোহিত আর আমি ছাড়া একে একে বাকি সবাই চলে গেলেন। সবাই চলে যেতে মৃতদেহের চিতাভস্য পাশের নালাটায় ভাসিয়ে দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম। ঘাট থেকে ওঠবার সময় আপ্পাকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাকে ইশারায় জানালাম যে আর খানিক বাদেই আসছি। শ্মশান থেকে বেরোনোর সময় পুরোহিত মশাই বললেন উনিও আমাদের হোটেলের দিকেই যাবেন, কিন্তু মুশকিল হলো যে ওর স্কুটারে আমাদের একজনই যেতে পারি। আমার এতে ভারী সুবিধে হয়ে গেল। দেশপাণ্ডেকে ওর সঙ্গে চলে যেতে বললাম। দেশপাণ্ডের একটু ভূতের ভয় আছে জানি, তাই আমার কথা শুনে সে হাঁপ ছেড়ে বাঁচল। ওদের দেখিয়ে আমিও শহরের দিকে হাঁটতে শুরু করেছিলাম।
কিন্তু পুরোহিতের স্কুটার দৃষ্টির সীমানা ছাড়তে আমি শ্মশানের দিকে ফিরলাম। ঘাটের কাছে পৌঁছাতেই একটা গাছের পিছনে আপ্পাকে দেখা গেল। বললাম, শেষ পর্যন্ত সব কাজ চুকলো আপ্পা। তোমার সাহায্য না পেলে আমাদের যে কি অবস্থা হতো কে জানে। সে কথা কেন বলছো বাবুজি? তুমি না থাকলে মুরলি শেষকৃতটুকু হতো না। তোমার জন্য তার আত্মার শান্তি হবে, সেজন্য আমারই উল্টে তোমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। যাক গে সেসব কথা, আসল কথাটা আগে সেরে নি। শোনো আপ্পা, চ্যারিয়েনদের কুকর্মের ফাইলটা কমিশনারকে দিয়ে দিয়েছি। উনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেই আমার মনে হয়। এই ব্যাপারে আমার আর কিছুই করণীয় নেই। আর শেয়ার বেচার কাজটা আমি অবশ্যই করে দেব। মুরালির শেয়ারগুলোর দাম এখন 10 থেকে 12 টাকা চলছে। বেচলে 1010 মতো টাকা পেয়ে যাব। বেচবে না রাখবে ভেবে বলো। আর তোমার ঠিকানাটা দাও। শেয়ারগুলো এখন থাক না বাবুজি, পরে হয়তো ওগুলোর দাম বাড়বে, তখনই বেচো। তাছাড়া এখনো আমার তো কোনো আস্তানা জোটেনি, তার ঠিকানাটা তোমায় আজ দিতে পারছি না। আর একটা কথা বলার ছিল, অনেক ভেবে দেখলাম যে ওই শেয়ারগুলো আমার কোনো কাজে লাগবে না, তাই ওগুলো আমি তোমায় দিয়ে দিলাম। এবার বেজায় রাগ হয়ে যায় আমার। বলি, শেয়ারগুলো তোমার কাজে লাগবে না কেন শুনি? এমন একটা লোক দেখাতে পারো যার বেঁচে থাকতে পয়সার দরকার পড়ে না। এগুলো আমি যে নেব না তা সেদিনই তোমাকে আমি বলে দিয়েছি। তুমি যদি তোমার ঠিকানা না দাও তবে শেয়ারগুলো আমি মুরুলির চালায় ফেলে আসবো। শেয়ারগুলো কেন আমার কাজে লাগবার নয় সে কথা তোমার ভালো লাগবে না বলে জানাতে চাইনি বাবুজি। তুমি এত জিদ করছো যে তা না জানি আর উপায় নেই। এ কথা বলে মুখের ওপর থেকে কম্বলটা সরিয়ে ফেলে আব্বা। আমার শির দাঁড়াবে একটা হিমেল ধারা নেমে যায়। আব্বার মুখটা চিনতে একটুও ভুল হয়নি আমার। এই উন্নত পাতলা নাক, বড় বড় দুটি কান, আর কপালের বাঁ দিকে ইঞ্চি দেড়েক নীলচে দাগটা আমি ঘন্টা দুয়েক আগেই দেখেছি। হ্যাঁ, হুবহু এই সবই দেখেছি মুরলীধরের মৃতদেহে। ভয়ে আর চমকে আর বোধ বুদ্ধি সব কেমন গুলিয়ে গেল আমার। আমি যেন একটা পাথরের মতো নিষ্পলক চোখে আপ্পার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ এভাবে নিঃসার হয়ে দাঁড়িয়েছিলাম আমি জানি না। সম্বিত ফিরল আপ্পার কথায়। হ্যাঁ বাবুজি, আমি মুরলীধর। সেটা আমার পোশাকই নাম, তবে ও নামে আমাকে খুব কম লোকে চিনত। ছোটবেলায় বাবা কৃষ্ণা বলে ডাকতো। বড় হওয়ার পর তার সঙ্গে আপ্পা জুড়ে লোকে আমাকে কৃষ্ণাপ্পা বানিয়ে দিল। আসল নামটা অনেকেই জানতো না। আমি সারা জীবন শিক্ষকতা করেছি। নীতি আর আদর্শকেই জীবনে সবচেয়ে বড় স্থান দিয়েছিলাম বলে চ্যারিয়েনের দুর্নীতি পরায়ণতাকে কখনো মেনে নিতে পারিনি। তাদের বিরুদ্ধে আমি অনেক প্রমাণ জড়ো করেছি জানতে পেরে চ্যারিয়নের লোকেরা আমাকে প্রথমে খোসামত করে, পরে ভয় দেখি সেগুলো আমার কাছ থেকে হাতাবার চেষ্টা করে। তাতেও অসফল হয়ে তারা আমাকে খুন করে আমার মৃতদেহটা কুয়োর মধ্যে ফেলে গেল। আমাকে মেরে ফেললেও ওরা ওদের কুকর্মের দলিলগুলো উদ্ধার করতে পারেনি। সেগুলো ঠিক জায়গায় পৌঁছে না দিতে পারে আমি শান্তি পাচ্ছিলাম না। কোন সময় সেদিন তোমায় দেখতে পেলাম, একটা লাশ জোগাড়ের চিন্তায় ঘুরছো। ঈশ্বর হয়তো তোমাকে আমার সামনে পাঠিয়ে দিলেন। চ্যারিয়ন আর তার চেলারা তোমার পিছনে লেগেছে, সেই জন্য তোমার হাত দিয়ে ওদের কুকর্মগুলোর প্রমাণ নিশ্চিন্তে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারা যাবে। তাছাড়া তোমার দরকার একটা লাশ। আমার দেহটা শেষকৃত হলে আমারও ভালো, আমাদের দুজনের কাজই সহজ হয়ে গেল। বাকিটা তো তোমার জানা। এবার তো বুঝতে পারলে যে এই দুনিয়ার কোনো কিছুই আমার প্রয়োজন নেই। এবার নিশ্চয়ই শেয়ারগুলো নিতে আপত্তি করবে না। তুমি এগুলো নিলে আমার বড় ভালো লাগবে। কি নেবে তো? মুখ দিয়ে কোনো কথা সরল না। মাথা নেড়ে জানিয়ে দিলাম, নেব। আমার সব কাজ শেষ, এবার আমায় যেতে হবে। চলি বাবুজি। বলে বিদায়ের ভঙ্গিতে ডান হাতটা তুলল আপ্পা। তার শরীরটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। আমার গাটা কেমন ছমছম করে উঠল। দেরি না করে আমি ফেরার পথ ধরলাম। ফেরবার পথে ছমছমে ভাবটা কেটে গিয়ে কেন জানি না একটা প্রশান্ত ভাব আমার মনে ছেয়ে গেল। পরদিন দুপুরে চুল্লির দামের বকেয়া চেকটা পেয়ে গিয়েছি। ভাগ্যক্রমে সন্ধ্যার একটা ট্রেনে রিজার্ভেশনটাও জুটে গেল আমাদের। ট্রেনে উঠতে যাচ্ছি এমন সময় মনে হলো প্ল্যাটফর্ম থেকে কেউ যেন ডাকলো। তাকে দেখি থাপা।
ওর চোখে চোখ পড়তেই আবার সেই প্রকাণ্ড সেলাম। বলল, আমি চলে যাচ্ছি শুনে দেখা করতে এসেছে। ট্রেন ছাড়বার আগে সে আমার ঠিকানা চাইল। পালা পার্বণে আমায় চিঠি লিখতে চাই। ঠিকানাটা তাকে লিখে দিলাম। চেকটা নিয়ে ফিরে আসায় অফিসে আমার বেশ সুখ্যাতি হয়েছিল। আব্বার কথা কাউকে বলিনি। তার সাহায্য ছাড়া যে কিছুতেই কিছু করতে পারতাম না তা শুধু আমিই জানলাম। এর কিছু বছর বাদে থিরুভাল্লা মিউনিসিপ্যালিটির কমিশনার সাহেবের কাছ থেকে আমায় ধন্যবাদ জানিয়ে একটা চিঠি আসে। আমার দেওয়া ফাইলের কাগজপত্র দৌলতে চ্যারিয়েন ও তার আরও 5 জন সঙ্গী 2 থেকে 6 বছর অবধি জেল হয়েছে। সেই জন্যই আমায় এই ধন্যবাদ জ্ঞাপন। আবারও প্রাপ্য ধন্যবাদটা জুটল আমার কপালে। গত 1 বছরে আব্বার দেওয়া ছোট্ট কুকুর মস্ত বড় হয়ে গিয়েছে। তার নাম রেখেছি বাঘা। প্রতিদিন তাকে নিয়ে বেড়াতে যাওয়ার সময় আব্বার দেওয়া চন্দন কাঠের লাঠিটাও সঙ্গে নেওয়া অভ্যাসে দাঁড়িয়েছে। এরপরে বছর 6 কেটে গিয়েছে। থিরুভাল্লার স্মৃতি ম্লান হয়ে এসেছে। শুধু থাপার কাছ থেকে নিয়মিত চিঠি পেতাম। প্রত্যেকটা চিঠিতেই তার প্রাণ বাঁচানোর জন্য আমায় একটা সালাম জানাতো সে। একদিন হঠাৎ থাপা এসে হাজির। জানা গেল থিরুভাল্লা গভর্নমেন্ট হাসপাতাল থেকে গত মাসে সে রিটায়ার করেছে। আপনার বলতে থাপার কেউ নেই, তাই সে আমায় দেখতে চলে এসেছে। 2 দিনের জন্য এসেছিল, কিন্তু দেখি তার যাওয়ার একেবারেই ইচ্ছে নেই। আমায় বলে সে আমার কাছে থেকে 5 মাস খাটবে। তখন একটা ফ্ল্যাটে থাকি। জায়গার একটু অভাব সত্ত্বেও তার অনুরোধ অগ্রাহ্য করতে পারিনি। সেই থেকে সে আমার কাছেই থাকে। এই বাড়িটা বানানো শেষ হতে সে এখন এটার রখওয়ালি করে। আমাকে দেখলেই তার ওই প্রকাণ্ড সালাম করাটা তাকে অনেক বলেও ছাড়াতে পারিনি। থাপার সবই ভালো, তাই অস্বস্তি লাগলেও তার ওই সেলামটা মেনে নিয়েছি। এবারে এ বাড়ির কথায় আসি। বছর 5 আগে একদিন সকালে কাগজ খুলে এমন একটা খবর চোখে পড়ল যে বুঝতে পারলাম কৃষ্ণাপ্পার যে শিখে আমার ভাগ্যে ছেড়েছিল তা তখনও খালি হয়নি। খবরটা হলো কোঙ্কণ রেলওয়ের দৌলতে আম্বা পাল্প কোম্পানির ভাগ্য খুলে গিয়েছে। এক মস্ত বিদেশি ফুড প্রসেসিং কোম্পানি তাতে মোটা অর্থ লগ্নি করবে বলে মনস্থ করেছে। শুধু তাই নয়, সেই বিদেশি কোম্পানি আম্বা পাল্পের সমস্ত উৎপাদন সারা বিশ্ব জুড়ে রপ্তানি করবার দায়িত্ব নেবে বলে ঘোষণাও করেছে। আম্বা পাল্পের শেয়ারগুলো আমার নামে ট্রান্সফার করিয়ে নেওয়ার পর প্রথম কয়েক মাস ওই শেয়ারের দাম বাড়তে না দেখে ওগুলো যে আমার কাছে আছে সেটা ভুলেই গিয়েছিলাম। এই খবরটা পড়ে আম্বা পাল্পের শেয়ারের দামের ব্যাপারে আমার একটু কৌতূহল জাগল। আম্বা পাল্প বার কয়েক বোনাস শেয়ার ঘোষণা করায় বছর 2 মধ্যে আমার সেই 1000 শেয়ার বেড়ে 5000-এ দাঁড়ায়। বছর 2 আগে একদিন কাগজ খুলে দেখি যে আম্বা পাল্পের প্রতিটি শেয়ারের দাম হয়েছে 2100 টাকার মতো। তখন সবকটা শেয়ার বেচে দিই। রাতারাতি আমি 1.25 কোটি টাকার মালিক হয়ে গেলাম। সে টাকা থেকে এই বাড়ি করবার পরেও আমার হাতে যা রইল তাতে আমার 3 পুরুষ বসে খেতে পারবে। আব্বার কথা কেউ জানে না বলে সকলে ভাবে শেয়ার মার্কেটে আমার ভাগ্য খুলে যাওয়াতেই আমার এরকম অবস্থা। আমার সব কিছুই হয়েছে আব্বার কল্যাণে, কিন্তু তার সমস্ত কৃতিত্বই পেয়েছি আমি। আব্বার ওপর আমার কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্যই বাড়ির নামটা রেখেছি কৃষ্ণাপ্পা প্রাসাদ। অন্য কেউ বুঝতে না পারলেও এভাবেই আব্বাকে আমার কৃতজ্ঞতা জানিয়েছি। একটানা এতগুলো কথা বলার পর বীরভদ্র চৌধুরী বোধহয় একটু দম নিতেই থামলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি মশাই, বাড়ির নামটা ঠিক রাখা হয়েছে কিনা বলুন তো এবার। অবশ্য ঘটনাটা আপনার বিশ্বাস হলো কিনা তাও তো জানি না। বীরভদ্রের কাছ থেকে বিদায় নিয়ে একটু তাড়াতাড়ি আমি পা চালাই। তারা আছে বই কি। কৃষ্ণাপ্পার শিকের যে গল্পটা আমার ঝুলিতে পড়েছে সেটা চট করে খাতাবন্দি করে ফেলতে হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।